বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? অনেক দিন পরে আবারও তোমাদের সাথে মিলিত হচ্ছি। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ। এখন তোমার ফাইনালের জন্য, অর্থাৎ তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা প্রস্তুতি নেওয়া দরকার। তো আমি তোমাদের সুবিধার্থে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, অর্থাৎ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের যে প্রথম পত্রটা, সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। তোমরা যে বিষয়গুলো গুরুত্ব দিবে সেটা হচ্ছে যে প্রতিটা ব্রড কোশ্চেনের, অর্থাৎ ব্রড কোশ্চেন থেকেই তোমরা চিন্তা করবে যে কিভাবে এটা থেকে আমরা শর্ট কোশ্চেন যদি এর মধ্যে আসে বা এটা থেকে ভিন্ন কোনো ধারার প্রশ্ন আসে কিনা সেটা তোমরা খেয়াল রাখবে। এটা থেকেই আমরা সামারাইজ করে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারি বা অতি সংক্ষিপ্ত প্রশ্নেরও উত্তর দেওয়া যেতে পারে বা বিস্তারিত লেখা যেতে পারে। সুতরাং প্রশ্নগুলোর ধারাটা বা প্রশ্নের বিষয়বস্তুটা ভালো মতো খেয়াল করার চেষ্টা করবে। তো তোমাদের সাথে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা। রাষ্ট্রবিজ্ঞান কি সেটা আমরা সকলে জানি যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ি, যে রাষ্ট্র সম্পর্কিত বা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যত সংগঠন আছে, ব্যক্তি আছে, বিষয়বস্তু আছে, এভরিথিং রিলেটেড টু রাষ্ট্রবিজ্ঞান। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত একটা দেশ, অর্থাৎ আমরা সারা বিশ্বকে অর্থনৈতিক সক্ষমতার বিচারে তিনটা ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে কি, যে উন্নত বিশ্ব, উন্নয়নশীল বিশ্ব এবং অনুন্নত বিশ্ব। তো আমাদের উন্নয়নের বিচারে আমরা উন্নয়নশীল, অর্থাৎ আমাদের সক্ষমতার, আর্থিক সক্ষমতার বিচারে আমরা উন্নয়নশীল বিশ্বের মধ্যে একটা উন্নয়নশীল দেশের কাঠামোর আওতায় পড়ি। তো সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুগুলো তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানের বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের নাগরিক হিসেবে, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্বটা কতখানি বা এর কি উপযোগিতা বা প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজনৈতিক সচেতনতার লাভের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা খুবই জরুরি। কারণ আমরা জানি যে একটি দেশের জনগণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। কীরকম, যে আমরা যা এর আগে পড়েছি যে রাষ্ট্রবিজ্ঞানে আমরা পড়েছি যে রাষ্ট্রের কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। এই 4টা উপাদানের মধ্যে জনগণ হচ্ছে সবচাইতে একটা শক্তিশালী উপাদান। কারণ জনগণ যদি না থাকে আর বাকি 3টা উপাদানের কোনো কোনো প্রয়োজনীয়তা বা কোনো গুরুত্বই কিন্তু বহন করা থাকে না। সেই হেতু জনগণ যদি সচেতন না হয়, জনগণ যদি আমার একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে জনগণ যদি সত্যিকার অর্থেই যদি জনসম্পদে পরিণত না হয়, জনগণ যদি রাজনীতিক সচেতন না হয়, জনগণ যদি তার আর্থ সামাজিক রাজনীতি প্রতিটা ক্ষেত্রে তার যথার্থ ভূমিকা কী সেটা যদি সে অবহিত না হয়, সর্বোপরি একটা রাষ্ট্রে বসবাস করে একটা নাগরিক যদি নাগরিক সচেতনতা অর্জন না করে, যোগ্য নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে না পারে, সেক্ষেত্রে একটা রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে বাধ্য। তো আমরা যদি একটা রাষ্ট্রকে যদি উন্নয়নশীলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, রাষ্ট্রকে যদি উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্রের যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ জনগণ, তাদেরকে সচেতন করতে হবে। সুতরাং অর্থাৎ রাজনৈতিক চেতনা লাভের জন্য, অর্থাৎ গণতন্ত্র, জনমত, সরকার, সংবিধান, জাতীয়তাবাদ প্রভৃতি বিষয়ে আমি যদি রাজনৈতিকভাবে জনগণকে সচেতন করতে না পারি, উদ্বুদ্ধ করতে না পারি, তাহলে সেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। এরপর আমরা দেখি যে সুনাগরিক হওয়ার জন্য বাংলাদেশের অধিকাংশ নাগরিক তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে অজ্ঞ।
তাই নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা প্রয়োজন। কেননা রাষ্ট্রের জনগণকে সুনাগরিক হতে হলে অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। অর্থাৎ আমার রাষ্ট্র থেকে আমি কি কি অধিকার পেতে পারি, আমি যদি কোনোভাবে রাষ্ট্র থেকে অধিকার বঞ্চিত হই, আমি যদি সেই অধিকার বঞ্চিত হওয়ার বিষয়টি সম্পর্কে যদি অবহিত না থাকি, তাহলে তো আমি আমার এই অধিকার নিয়ে অধিকার আদায়ের জন্য আমি সচেষ্ট হব না। এবং আমার রাষ্ট্রের প্রতি রাষ্ট্র থেকে আমার যে অধিকারগুলো পাওনা আছে সেগুলো যেমন আমার জানা দরকার, ঠিক তেমনি আমি অধিকার প্রাপ্তির পরে কিভাবে আমার রাষ্ট্রের প্রতি আমি কর্তব্য পালন করব, আমার কি কি কর্তব্য আছে সে সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমার মানে নাগরিক হিসাবে আমার একটা ব্যর্থতা রয়ে যায়। সুতরাং সুনাগরিক হওয়ার জন্য যদি আমি কোনো ওয়ে খোঁজার চেষ্টা করি, দেন অবশ্যই আমাকে কি করতে হবে, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে। এরপরে আসে ব্যক্তিত্ব। শুধু সুনাগরিক না, একটা রাষ্ট্রের জনগণ তাদের ব্যক্তিত্ব সম্পর্কে অসচেতন যদি এটা হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে সে যোগ্য নাগরিক নেতৃত্ব দিতে সক্ষম হবে না। একটা নাগরিক কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই নাগরিক, যদি স্বাভাবিক নাগরিক হয় তাহলে সেটা যথেষ্ট, কিন্তু কথা হচ্ছে সবার মধ্যে একজনকে কি দিতে হবে, নেতৃত্ব দিতে হবে দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য, জনগণকে সাথে নিয়ে তার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং একটা যোগ্য নেতৃত্ব অর্থাৎ ব্যক্তিত্বশীল একটা নাগরিক যদি যোগ্য নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করতে চায়, তাহলে তাকে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য আধুনিক কালে মৌলিক অর্থনৈতিক কার্যাবলী রাষ্ট্র সম্পাদন করে থাকে, যেমন বার্ষিক বাজেট প্রণয়ন, অর্থনৈতিক পরিকল্পনা। বলা বাহুল্য যে মানুষের রাষ্ট্রীয় জীবন অর্থনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত, আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। কারণ আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের বাংলাদেশটা কিন্তু এখনো উন্নত বিশ্বে পরিণত হয় নাই, যদি আমরা বলছি যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, বাট স্টিল নাও আমরা কিন্তু উন্নয়নশীল দেশের মধ্যেই আছি। সুতরাং আমরা যদি আমাদের প্রাপ্ত যে সম্পদ আছে, আমাদের যে বিদ্যমান যে সম্পদ আছে, এর মধ্যে কিন্তু মানব সম্পদও অন্তর্ভুক্ত, আমরা যদি বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে আমাদের সম্পদকে আরও বৃদ্ধি করতে পারি, আরও আমাদের মানে আর্থিক সক্ষমতাকে বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অর্থনৈতিক কল্যাণ সাধনের দিকগুলোর সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর এই আর্থিক কল্যাণ সাধন সম্পর্কিত যে দিক নির্দেশনা বা আমাদের যে সচেতনতা, সেটা কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করে পেতে পারি। সুষ্ঠু সমাজ গঠনের জন্য রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান আদর্শ রাজনীতি, সুনীতি এবং দেশপ্রেমকে সুষমামণ্ডিত করে, সুষ্ঠু সামাজিক জীবন গড়ে তুলতে অনুপ্রাণিত করে, সমাজ সংস্কার কল্যাণ বৃদ্ধি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান মানুষকে সচেতন করে। তাই বাংলাদেশের সুষ্ঠু সমাজ গঠনকল্পে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা অতীব প্রয়োজন। গণতন্ত্র কায়েমের জন্য আমরা একটা গণতান্ত্রিক বিশ্বে বসবাস করছি, বিশ্বের বেশিরভাগ মানুষই গণতন্ত্রপ্রিয়, আমাদের বাংলাদেশও এর ব্যত্যয় হয়নি। আমাদের বাংলাদেশের মানুষও গণতন্ত্রপ্রেমী, তারা গণতন্ত্রকে ভালোবাসে, তারা গণতান্ত্রিক সরকারকে সুপ্রতিষ্ঠিত দেখতে চায়। সুতরাং গণতন্ত্র কি, গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন বলতে আমরা কি বুঝি, গণতন্ত্র আসলে আমাদের মধ্যে কতটুকু গণতন্ত্র মনা আমরা, সেটা যদি আমরা দেখতে চাই বা চিনতে চাই, তাহলে আমাদের গণতন্ত্র সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। দেন আমরা তখন বাস্তবে অর্থাৎ আমরা সেই পঠিত বিষয়ের সাথে আমরা বাস্তবের মিল দেখে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে গণতান্ত্রিক ক্ষেত্রে আমরা কতটা অগ্রসর হয়েছি, অর্থাৎ গণতন্ত্র কায়েমের ক্ষেত্রে আমরা কতটা এগিয়ে আছি। দেশপ্রেম বৃদ্ধির জন্য দেশপ্রেম আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের অন্যতম একটা গুণ। বাংলাদেশের জনগণ কি করেছিল, তার দেশপ্রেমের জন্যই কিন্তু কি করেছে, এক মরণপণ সংগ্রাম করে দেশমাতৃকার জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিল 1971 সালে। এই দেশপ্রেম বৃদ্ধি করা, এই দেশপ্রেম যাতে জাগরুক থাকে, এই দেশপ্রেম যাতে অনাদিকাল ধরে এই দেশের জনগণের মানুষের যাতে বদ্ধমূল থাকে, সেজন্য দেশপ্রেমের সঠিক সংজ্ঞা
বা দেশপ্রেমের চর্চা আমরা যদি অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজন রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানা। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করে, যেমন স্থানীয় সরকার, কেন্দ্র, প্রদেশ, সচিবালয়, মন্ত্রণালয় ইত্যাদি। তাই বাংলাদেশের নাগরিকদের রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা অত্যন্ত প্রয়োজন। এরপর আমরা দেখি উদারতা ও সহনশীলতা অর্জন। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ উদারতা এবং সহনশীলতার শিক্ষা লাভ করে। তারা জানে যে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে সহনশীলতা। গণতন্ত্রের মধ্যে যদি সহনশীলতা না থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে, পারস্পরিক সহমর্মিতাবোধ যদি না থাকে, পরমত সহিষ্ণুতা যদি না থাকে, তাহলে সেখানে গণতন্ত্র ব্যর্থ। আর গণতন্ত্র যদি ব্যর্থ হয়, তাহলে একটা দেশ কখনো উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে না। সেখানে হঠাৎ করেই একটা সামরিক শাসন জারি হয়ে যেতে পারে। কারণ সামরিক শাসন কখন জারি হয়? যখন গণতান্ত্রিক অবস্থার মধ্যে অচল অবস্থা দেখা দেয়। সুতরাং আমরা যদি উদার হতে না পারি, সহনশীল হতে না পারি, তাহলে আমাদের এই গণতান্ত্রিক চর্চাটা কি হতে পারে? ব্যাহত হতে পারে। এই গণতন্ত্র চর্চা যখন ব্যাহত হয়, তখন কিন্তু সেখানে সামরিক শাসন চেপে বসে। এরপরে আমরা দেখি সুশাসনের জন্য। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, আইন, ন্যায় বিচার প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হয়েছে, রাষ্ট্র উৎপত্তির আগে, কারণ আমরা জানি যে মানব সভ্যতার ইতিহাস কিন্তু একদিনের ইতিহাস না, সুদীর্ঘ পরিক্রমায় নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে মানব সভ্যতার ক্রমবিকাশমানের ধারায় আজকে আমরা আধুনিক রাষ্ট্রে উপনীত হয়েছি। সুতরাং এই আজকে যে আধুনিক রাষ্ট্রটায় আমরা বিদ্যমান আছি, সেই আধুনিক রাষ্ট্র আদিম বা গুহাবাসী জীবনের সেই মানব সভ্যতার যে সেই আদিকাল, সেটা কিভাবে ছিল, কিভাবে তার পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় আমরা আধুনিক রাষ্ট্রে উপনীত হয়েছি, সেই রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস, প্রকৃতি, প্রাকৃতিক আইন, ন্যায় বিচার প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে। ফলে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। অর্থাৎ আমরা যদি মনে করি যে রাষ্ট্রের উৎপত্তি যেভাবে হয়েছে, সেই ধারাবাহিক অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস যদি আমরা জানি, এবং সেই রাষ্ট্রের কাঠামো কোথায় কীভাবে যদি যথাযথভাবে যদি আমরা সেই কাঠামোর আওতায় আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের কি কি প্রয়োজন, সেই সুশাসন প্রতিষ্ঠার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে পেতে পারি। সুতরাং আমরা যদি শুধু রাষ্ট্র না, সুশাসনের একটা ভিত্তির উপরে যদি আমাদের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে চাই, রাষ্ট্রকে যদি সুশাসনের মাধ্যমে আমরা যদি আমাদের সেই বিদ্যমান যে অবস্থা আছে তার থেকে যদি আমরা আরও অগ্রসর হতে চাই, আমরা যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই, দেন অবশ্যই 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 আমাদের কি জানতে হবে? আমাদের সুশাসন সম্পর্কে জানতে হবে। আর সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের টার্মসগুলো আমাদের জানতে হবে, যে আমরা কিভাবে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি। কারণ রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সুশাসন প্রতিষ্ঠারও একটা দিক নির্দেশনামূলক আলোচনা করে। সুতরাং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা যদি আমরা জরুরি মনে করি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমরা এই যে আলোচনা করলাম এতক্ষণ, এটা থেকে যদি আমরা একটু উপলব্ধি করতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য বা কতটা তার উপযোগিতা আমরা উপলব্ধি করতে পেরেছি। অর্থাৎ আমরা কি সুশাসন চাই? আমরা কি সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চাই? আমরা কি একটা সুষ্ঠু একটা উপযুক্ত একটা নেতৃত্ব চাই? আমরা কি গণতন্ত্র চাই? আমরা কি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই? আমরা কি একটা দেশপ্রেমিক জনগণ দেখতে চাই? সো এই যে পজিটিভ জিনিসগুলো আমরা আলোচনা করেছি, আমরা তাহলে এই জিনিসগুলো যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেগুলো আলোচনা আছে, সেখান থেকে আমরা একটা পথ নির্দেশনা পেতে পারি। অর্থাৎ একটা পথ নির্দেশনামূলক একটা গাইডেন্স যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নেরটা
খুবই জরুরি একটা বিষয় হয়ে যায়। তাহলে আমরা আজকে থেকে আমরা যে সাবজেক্টেই পড়ি না কেন আল্টিমেটলি কিন্তু সবাইকেই কিন্তু কী করতে হয়, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ সবাইকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানতে হয়, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনার বিষয়টা দেখতে হয়। তো আমরা আজকে এই পর্যন্তই থাকি। তোমরা যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়টা বিশেষ করে, সেগুলোর আলোচনা করার সময় তোমরা উপলব্ধি করবে যে আসলে এই বিষয়গুলো যে আমরা পড়ছি বাস্তবে এটা কতখানি প্রযোজ্য। অর্থাৎ পড়তে হবে, সাথে সাথে আমাদের উপলব্ধি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের পড়াটা মনে থাকবে। আর শুধু যদি গড়গড় করে আমরা শুধু পড়েই যাই, এটা যদি আমরা উপলব্ধি না করি যে আমি কী পড়ছি, কেন পড়ছি, তাহলে কিন্তু পড়াটা কখনোই ইন্টারেস্টিং হবে না, কখনোই কিন্তু তোমার মনে থাকবে না। সো তোমাদের জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।